আজকের দিনে যুব সমাজে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো চাকরি। শুধু কি ডিগ্রি থাকলেই চাকরি পাওয়া সম্ভব, নাকি আরো বিশেষ কিছু দরকার? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আমি অনামিকা এসেছি একজন আইটি বিশেষজ্ঞের কাছে। আমার সাথে রয়েছেন প্লেভিস টেকনোলজিসের সিইও সৌমেন্দ্র স্যার। আচ্ছা স্যার, আজকের দিনে চাকরির সমস্যার কারণটা কি? দেখো, আমার মনে হয় চাকরির সেরকম কোনো সমস্যা নেই মার্কেটে। ঠিক আছে, প্রচুর চাকরি অ্যাভেলেবেল, সরকারি হোক বেসরকারি হোক যে কোনো ফিল্ডে। ঠিক আছে, চাকরি আছে। প্রবলেম যেটা সেটা হচ্ছে চাকরি করার মতো এমপ্লয়েবল ক্যান্ডিডেট নেই। ঠিক আছে, তুমি দেখো আশেপাশে দেখবে হয়তো যে সবাই বিভিন্ন দিকে বলছে যে চাকরি নেই চাকরি নেই চাকরি নেই। হ্যাঁ, এর একটা কারণ আছে, সেটা নিয়ে আমি ডিসকাস করবো একটু পরে। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে যে স্টুডেন্টদের বা ক্যান্ডিডেটদের তাদের নিজেকে আগে ঠিক করতে হবে। ঠিক আছে, কারণ তারা যতক্ষণ না নিজেরা ঠিকঠাকভাবে এমপ্লয়েবল হচ্ছে, তারা কি হচ্ছে এডুকেটেড হচ্ছে। এখনকার স্টুডেন্টরা কিন্তু এডুকেটেড হচ্ছে, যে তারা ভালোভাবে শিখছে, সবকিছু পড়াশোনা করছে, পড়াশোনা করে ভালোভাবে সবকিছু শিখে বেরিয়ে আসছে। কিন্তু একটা ইন্ডাস্ট্রি লেভেলে যেটা করতে হবে সেই জিনিসটা তারা কিন্তু শিখছে না। তাহলে স্যার ছাত্রছাত্রীদের কি করা উচিত? দেখো, এখানে ছাত্রছাত্রীদের একটু প্রফেশনাল কিছু ট্রেনিং করতে হবে। ঠিক আছে, সেটা যে কোনো জায়গা থেকে করতে পারে। ইভেন এখন তো অনলাইনেও রিসোর্স রয়েছে। অনলাইনে গিয়ে যদি গুগলে গিয়ে সার্চ করো, এখন চ্যাট জিপিটি বা এআই প্ল্যাটফর্ম প্রচুর রয়েছে। ঠিক আছে, গিয়ে সার্চ করলে তুমি যে কোনো কিছু তুমি শিখতে পারবে। ঠিক আছে, খালি হ্যাঁ, এবার তোমার ছাত্রছাত্রীদের জানতে হবে যে তারা কি শিখবে, সেটা মেন ইম্পর্টেন্ট জিনিস। সেটার ব্যাপারে একটু বলি। তা এখন কি হচ্ছে, সবকিছু অটোমেশন হচ্ছে। ঠিক আছে, আর হ্যাঁ, অটোমেশন ব্যাপারটা আসছি, তার আগে একটা জিনিস বলে দিই। তবে একটা টাইম ছিল যখন, আজ থেকে কিছু না 10-15 বছর আগে, তখন একটা ট্রেন্ড এসছে যে সবাইকে কম্পিউটার জানতে হবে। সবাই কম্পিউটার শিখেছে। কি শিখেছে? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা বেসিক কম্পিউটার যা যা আছে সেই জিনিসগুলো শিখেছে। সবাই কিন্তু তখন চাকরি পেয়েছে। এবার কি চাকরি পেয়েছে? তারা ব্যাংকে চাকরি পেয়েছে, রেলে চাকরি পেয়েছে, বা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে। সেখানে গিয়ে কি করতে হতো? যদি ধরো একটা ব্যাংকের স্টাফ, তখন কি কাজ করতো? ব্যাংকে বসে কম্পিউটারে এন্ট্রি করছে, আমি টাকা ডিপোজিট করতে যাচ্ছি বা উইথড্র করতে গেছি, কম্পিউটারে এন্ট্রি করছে। তার আগের যে সময়টা ছিল তখন খাতায় লিখে হতো, তারপর থেকে সেটা কম্পিউটারাইজ হলো। সে ব্যাংকে যে চাকরি করছে, গিয়ে কম্পিউটারে এন্ট্রি করে দিচ্ছে, কম্পিউটার। এবার তাকে তার বেসিক কম্পিউটার জানতে হচ্ছে, সে কি করছে? ওয়ার্ড, এক্সেল এগুলো শিখে আসছে, টাইপিং শিখে যাচ্ছে, মোটামুটি সফটওয়্যার ব্যাপারে তার নলেজ চলে আসছে, সে করতে পারছে। পোস্ট অফিসে যাও, একই ব্যাপার। পোস্ট অফিসেও কি হলো? কম্পিউটারাইজ হয়ে গেল, সবাই কম্পিউটারে কাজ করছে। টিকিট ভেন্ডারিং যেগুলো তোমার, তখন তো ভেন্ডারিং মেশিন ছিল না, বেসিক্যালি তখন টিকিট কাউন্টার বা তোমার যে কোনো পোস্টে বলো, সেখানে একজন বসে কম্পিউটারের সামনে বসে জাস্ট এন্ট্রি করছে ডেটা, যেটা বেসিক্যালি ডেটা এন্ট্রি লেভেলের কাজ। ঠিক আছে, কিন্তু এখন আবার যে নতুন ট্রেন্ড এসছে, এই ট্রেন্ডটাতে কিন্তু এখনো সবাই ধরে উঠতে পারছে না। এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। এখনকার ট্রেন্ড হচ্ছে অটোমেশন। এবার তুমি আমাকে যেটা জিজ্ঞেস করো, অটোমেশন জিনিসটা কি? অটোমেশন হচ্ছে যেটা এতদিন মানুষে বসে কম্পিউটারের সামনে বসে কাজ করছিল, এখন সেই জিনিসটা কম্পিউটার নিজে নিজে করবে। যেমন কয়েকটা আমি এক্সাম্পল দিই। এই ধরো, আমি যে এক্সাম্পলগুলো দিলাম অলরেডি, যে ব্যাংকে কাজ করছিল, দেখো যে লোকটা ব্যাংকে বসে টাকা জমা নিচ্ছিল বা উইথড্র করাচ্ছিল, এখন দেখো তার জায়গাতে এটিএম মেশিন এসে গেছে। মানুষ গিয়ে 24 ঘন্টা সার্ভিস পাচ্ছে, যে কোনো মেশিনে গিয়ে সে নিজে নিজে টাকা ডিপোজিট করতে পারছে, উইথড্র করতে পারছে। ইভেন পাসবুক প্রিন্টিং, ব্যালেন্স এনকোয়ারি, ফান্ড ট্রান্সফার, প্রচুর ফেসিলিটি সব দেখো এটিএম মেশিনে পেয়ে যাচ্ছে। তাহলে ব্যাংকে যে লোকটা বসে বসে কম্পিউটারে কাজ করছিল, সেই লোকটার এখন কিন্তু সেরকম রিকোয়ারমেন্ট নেই। আচ্ছা, রেলে দেখো টিকিট কাউন্টারে আগে স্টাফ ছিল যারা বসে টিকিট কাটতো। রেলে কেন, বিভিন্ন জায়গাতেই, সিনেমা হলে বলো, বিভিন্ন জায়গাতে টিকিট কাউন্টারে যারা কাজ করতো, এখন তো সেই জায়গাটারও দরকার নেই। কারণ কি, সবাই রেলের টিকিট দেখো তুমি অনলাইনে বিভিন্ন অ্যাপ রয়েছে, তুমি স্টেশনে গেলে টিকিট ভেন্ডারিং মেশিন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সব অটোমেটেড হয়ে যাচ্ছে। মানে মানুষ বসে কাজ করবে না, মেশিন নিজে নিজেই কাজ করবে। এছাড়া আরো অনেক এক্সাম্পল আছে। ধরে নাও আজকের দিনে এখনো এগুলো অলরেডি দেখো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এখনো যেগুলো ইন্ডিয়াতে চেঞ্জ হয়নি বা বাইরের কান্ট্রিতে হয়ে গেছে, সেরকম কিছু কিছু আছে। যেমন দেখো, ইন্ডিয়াতে অ্যামাজন, ফ্লিপকার্ট, সুইগি, জোম্যাটো, এরকম প্রচুর কোম্পানির ডেলিভারি বয় আছে। কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু অলরেডি তারা কি করেছে, ডেলিভারি বয়কে রিপ্লেস করে ড্রোন ইউজ করছে ডেলিভারি করার জন্য। তাহলে দেখো, এইসব টেকনোলজি যখন ইন্ডিয়াতে আসবে,
তখন এখনো ইন্ডিয়াতে এগুলো সেভাবে করে আমার জানা নেই কোথাও শুরু হয়েছে কিনা। তো যখন ইন্ডিয়াতে এগুলো ফুল ফ্লেজে স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু ডেলিভারি বয়েরও আর দরকার পড়বে না, তখন ড্রোন দিয়ে সব কিছু ডেলিভারি হয়ে যাবে আর আরো তাড়াতাড়ি হবে। একজন অ্যামাজন আমি আজকে একটা খাবার অর্ডার করলে বা কিছু প্রোডাক্ট অর্ডার করলে বেসিক্যালি আমার 5 থেকে 7 দিন টাইম লাগছে আসতে, যেটা ড্রোন দিয়ে ডেলিভারি করলে দেখা যাবে সেটা ব্যাঙ্গালোর থেকেও যদি আসে, তোমার যেটা ফ্লাইট আওয়ার্স, তোমার ধরো ব্যাঙ্গালোর থেকে দিল্লি আসতে, ব্যাঙ্গালোর থেকে কলকাতায় বসে তুমি যদি ফ্লাইটের ডিস্টেন্স দেখো 3 থেকে 4 ঘন্টা লাগে, 4 ঘন্টার মধ্যে ড্রোন নিয়ে চলে আসবে, ব্যাঙ্গালোর থেকে আইটেম নিয়ে চলে আসবে। মানে তুমি অর্ডার করলে 4 ঘন্টার মধ্যে মাল চলে আসলো, মোটামুটি আমি অ্যাপ্রক্সিমেট একটা টাইমিং বলছি। ইভেন অলরেডি এখন যেমন কুইক কমার্স স্টার্ট হয়ে গেছে, ই কমার্স চলছিল, এখন হয়েছে কুইক কমার্স। কুইক কমার্সে কি হচ্ছে হয়তো তোমরা জানবে অনেকেই, ই কমার্সে কি হতো, আমি একটা মাল অর্ডার করতাম 5 দিন 7 দিন পরে আসতো। এখন দেখো তুমি ব্লিঙ্কিট বলো বা রিলায়েন্সও স্টার্ট করে দিয়েছে, যেটা স্মার্ট বাজার করছে, ঠিক আছে, এরকম বিভিন্ন কোম্পানি আছে যারা স্টার্ট করেছে কুইক কমার্স। সেখানে কি হচ্ছে, আমি অর্ডার করবো 10 মিনিটের মধ্যে মাল আমার বাড়িতে, ঠিক আছে, তাহলে আমাকে 5 দিন 7 দিন ওয়েটও করতে হচ্ছে না। এবার এইটার জন্য কিন্তু কোম্পানিগুলোর এখন অনেকটা খরচা হচ্ছে, তো খুব ভালো একটা চান্স আছে যে কিন্তু এরা খুব তাড়াতাড়ি ড্রোন দিয়ে এগুলোকে রিপ্লেস করবে। কারণ অর্ডার করলো সাথে সাথে 10 মিনিটের মধ্যে মাল দেওয়া, এটা কিন্তু একটু কমপ্লেক্স কাজ, কারণ তার জন্য নিয়ারেস্ট লোকেশনে সেন্টার, তার ডেলিভারি লোকেশন থাকতে হবে, তার আউটলেট কাছাকাছি হতে হবে, ডেলিভারি বয় অ্যাভেলেবেল থাকতে হবে সব সময়। তো এই জিনিসগুলোর সমস্যা কিন্তু ড্রোন যে কোনো সময় করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরেও দেখো ম্যানুয়াল যেসব কাজগুলো হচ্ছে, তোমার রেলের ধরো টিটির একটা ভালো পোস্ট আছে যারা কিন্তু তার ম্যানুয়ালি কাজ করছে এখনো অবধি, কিন্তু এখন কিন্তু অলরেডি টিটিটা পুরো ম্যানুয়ালি নয়, তাদের এখন ট্যাব ইউজ করে বা রিজার্ভেশনের জন্য যারা ট্যাব ইউজ করছে তারা কিন্তু অলরেডি অনেকটা টেকনিক্যাল হয়ে গেছে। এইটাই দেখো মেট্রো রেলে যদি যাও, দেখো মেট্রো রেলে কোনো টিটি নেই, তাই না? তাহলে এই আপডেটটাই যদি মেট্রো রেলে যে সিস্টেম ইউজ করছে সেরকম আপডেট যদি কি হচ্ছে, ওখানে সব অটোমেটেড হচ্ছে, ওই সিস্টেমটাই যদি এখানে আমাদের রেলওয়েতে নিয়ে আসে তাহলে দেখো টিটির পোস্ট ভ্যাকেন্ট হয়ে যাবে। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে যে চারিদিকে কিন্তু সমস্ত কিছু অটোমেশন হচ্ছে। তাহলে স্যার অটোমেশনে কি চাকরি সবারই চলে যাচ্ছে? না, এটাও কিন্তু আবার একটা ভুল জিনিস। অটোমেশন কিন্তু ভালো, আমাদের দেশের গ্রোথের জন্য কিন্তু অটোমেশন খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি যে এই জিনিসগুলো বললাম সেখানে কিন্তু অটোমেশন করার জন্য ভালো হয়েছে, জিনিসটা আরো ফাস্ট হয়েছে, আরো রিলায়েবল হয়েছে জিনিসগুলো। কিন্তু অটোমেশনের জন্য চাকরি একদমই যাচ্ছে না, জাস্ট সেক্টরটা শিফট হচ্ছে। যেই লোকগুলো ম্যানুয়ালি কাজ করছিল সেই লোকগুলোকে এখন অটোমেটেড টেকনোলজিসের উপর কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এবার প্রবলেমটা হচ্ছে এই জায়গাতেই, মানুষ কিন্তু এখনো আপডেট হচ্ছে না, মেশিন আপডেট হয়ে যাচ্ছে। তুমি জাস্ট ভাবো, তুমি একটা মোবাইল ফোন কেন প্রত্যেক 2 মাস পর পর মোবাইল ফোনও আমি যে আপডেট চাই, কিন্তু মানুষ নিজেকে আপডেট করছে না। তারা মনে করছে যে আমরা এই জিনিসটা শিখে গেছি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছি, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে নিয়েছি, তাহলে আমি এবার চাকরির জন্য এমপ্লয়েবল না। একটা মোবাইল ফোন বা যে কোনো কিছুকে প্রত্যেক দিন আপডেট হতে হয়, না হলে কিন্তু তার নেক্সট দিন কোনো এক্সিস্টেন্স থাকবে না, ঠিক আছে। এরকম হয়েছে, আমি কিছু কিছু কোম্পানির এক্সাম্পল দেবো যে কোম্পানি খালি নিজে আপডেট করেনি বলে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো সেগুলোতে আমি আসছি পরে। তাহলে মানুষকে এখন কি করতে হবে, তাদের কিছু প্রফেশনাল কোর্স করতে হবে। এবার আমি বলছি না যে আমার এখানে এসেই করতে, আমাদের এখানে তো বিভিন্ন রকম প্লেলিস্ট টেকনোলজিতে কোর্স করানোই হচ্ছে প্রফেশনাল, কিন্তু সবাই আসতেও পারবে না প্লেলিস্ট টেকনোলজিতে, তার বা কারণ আমাদের সেন্টার এখন রয়েছে শুধুমাত্র বোলপুর আর মুর্শিদাবাদে, তো সবার আসা পসিবল না। শুধুমাত্র বীরভূম, বর্ধমান বা মুর্শিদাবাদের স্টুডেন্টরাই আসতে পারবে আশেপাশে। কিন্তু এছাড়াও কিন্তু আমাদের সেন্টারটাই শেষ কথা নয়, এরকম প্রচুর কম্পিউটার সেন্টার আছে। যে কোনো জায়গাতে গিয়ে তাকে অ্যাডভান্স জিনিসপত্র শিখতে হবে, যেরকম এআই, তারপরে তোমার প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, তারপরে তোমার এদিকে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশন, এরকম প্রচুর অ্যাডভান্স জিনিসপত্র আছে। এইগুলো লোকেদেরকে, স্টুডেন্টদেরকে শিখতে হবে, তাহলে কিন্তু তারা বেসিক্যালি এমপ্লয়েবল হবে। কারণ কেউ একজন জাস্ট পড়াশোনা কমপ্লিট করেছে, সে এডুকেটেড হতে পারে, সে ফার্স্ট হয়েছে, কলেজ টপার ছিল, কিন্তু সে এডুকেটেড,
নট এমপ্লয়েবল। এমপ্লয়েবল তখনই হবে যখন সে কাজ করার মতো সক্ষম হবে, যখন সে কাজ যেগুলো নিয়ে করতে হবে তাকে তো আর এখন গিয়ে আজকের দিনে এখনো তাও চলছে, কিন্তু আমার মনে হয় আর 5 থেকে 10 বছর পরে এই কম্পিউটার বেসিক জিনিসগুলো আর দরকারই পড়বে না, সব অটোমেটিক হবে। ঠিক আছে, তাহলে তখন কি হবে, আমাদের কিন্তু যারা অ্যাডভান্স জিনিসগুলো যাদের জানা থাকবে তারাই কিন্তু শুধুমাত্র তখন চাকরি পাবে। এবার যারা আপডেট করছে না নিজেদের, তারা কিন্তু তখন বলছে যে না, মার্কেটে চাকরি নেই। দেশকে তো এগোতে হবেই, দেশকে তো বসে থাকলে হবে না, দেশ নিজের মতো এগিয়ে যাবে, তার মতো আমাদেরকে মানুষকেও কিন্তু এগিয়ে চলতে হবে। ইভেন সবাইকে গিয়ে যে টাকা খরচা করে ভালো কোনো জায়গাতে গিয়ে কোর্স করতে হবে সেটার উপর মানে নেই। তার কারণ দেখো, এই অ্যাডভান্স কোর্সগুলো কিন্তু অনেকটা কস্টলি, যেখানেই করতে যাও সেখানে কিন্তু কস্টলি হবে, সেটা মানে নর্মাল যেগুলো কম্পিউটার কোর্স তার থেকে একটু বেশি কস্টলি ডেফিনেটলি হবে। এবার এইটা দেখো সবার পক্ষে অ্যাফোর্ড করাও পসিবল না, আর টাইম দেওয়াটাও সবার পক্ষে পসিবল হয় না, কিন্তু আলটিমেটলি কিন্তু করতে হবে। তার জন্য আমি যেটা সাজেস্ট করব, যে আমি বলছি না যে আমার কাছে এসে করতে হবে বা অন্য কোথাও গিয়ে করতে হবে। স্টুডেন্টরা এখন অনলাইনে গিয়ে যে কোনো প্ল্যাটফর্ম থেকে গিয়ে সার্চ করে সেই জিনিসটা শিখতে পারে। তার যেই জিনিসটা শেখার দরকার, সে হয়তো কিছু অটোমেশনের উপর কিছু শিখতে হয়েছে, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছে, সে জাভা শিখতে যাচ্ছে, পাইথন শিখতে যাচ্ছে। কারণ এখন কি পাইথনে কিন্তু হিউজ অটোমেশন, রোবোটিক্স, তোমার এআই, এই সমস্ত কিছু ডেভেলপমেন্ট কিন্তু মেনলি পাইথনে হচ্ছে এখন। তাহলে স্যার, স্টুডেন্টরা কি অনলাইনে কোর্স করে কিছু শিখতে পারবে? দেখো, অনলাইনে কোর্স করে শিখতে পারবে কিনা এইটা বলতে গেলে আগে আমাকে বলতে হবে যে সে কোথা থেকে করবে। এবার আমি কোনো ওয়েবসাইট সাজেস্ট করবো না যে তুমি এই সাইটে গিয়ে শিখতে পারবে বা ওই সাইটে গিয়ে শিখতে পারবে। আগে তোমাকে দেখতে হবে তুমি কোন জিনিসটা শিখতে চাইছো। তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছো, বা অ্যাডভান্সড এডিটিং শিখতে চাইছো, বা তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাইছো। এগুলো এখনকার মানে হট টপিক যেগুলো, ঠিক আছে, এইগুলোর উপরে কিন্তু আজকের দিনে এগুলো চলছে। হতে পারে 10-15 বছর পরে আবার টপিক চেঞ্জ হয়ে গেল, যেটা হবে যেমন আজ থেকে 10-15 বছর আগে ছিল ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আজকের দিনে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখলে আর তোমার কিছু হবে না। কারণ কি করবে, তুমি ওয়ার্ডে টাইপ করবে, তো ওয়ার্ডে টাইপ করার জন্য আর এখন ওয়ার্ডে কাজ করার জন্য দরকারই নেই। এখন তুমি মোবাইলে বা তুমি কম্পিউটারে জাস্ট মুখে বলবে, অটোমেটিক টাইপ হয়ে যাবে। তাহলে আমাদের টাইপিং ওয়ার্ডে টাইপ করবো দরকারই নেই। তুমি এক্সেলের ফর্মুলা ইউজ করবে, সেগুলো এক্সেলের ফর্মুলা যত তাড়াতাড়ি ইউজ করবে তার থেকে বেশি তাড়াতাড়ি এআই কাজ করে দেবে। তাহলে দেখো, এই সমস্ত জিনিসগুলোর আমাদের আর এখন দরকারই নেই। এখন নতুন জিনিস চলে এসেছে কি, তোমাকে অ্যাডভান্স প্রোগ্রামিং শিখতে হবে, অ্যাডভান্স কম্পিউটারে যা যা সেগুলো শিখতে হবে। হতে পারে আবার 15 বছর পর সেটাও চেঞ্জ হতে পারে, তখন যা আসবে সেটা শিখতে হবে। এবার সেই জিনিসগুলো তোমার এরকম কোনো পার্টিকুলার সাইট নেই যে তুমি গিয়ে সেখানেই শিখতে পারবে। হ্যাঁ, লোকে যেটা ভুল করে, কি হতো, সাপোজ জাভা টিউটোরিয়াল বলে সার্চ করে প্রচুর ভিডিওস কিন্তু তার কাছে চলে আসবে। এবার তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, মাথায় রাখবে, যখনই তুমি ইউটিউব বা এই টাইপের কোনো প্ল্যাটফর্মে গিয়ে ভিডিও সার্চ করছো, ম্যাক্সিমাম লোক কিন্তু নিজের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বানায়। কোয়ালিটি অফ দ্য কন্টেন্ট কিন্তু খুব কম লোকজন ফোকাস করে। ঠিক আছে, তার জন্য তোমাকে কি করতে হবে, র্যান্ডমলি এরকম সার্চ না করে তুমি কোনো পার্টিকুলার ধরো জাভা প্রোগ্রামিং করতে গেলে তুমি গুগলে জাভা টিউটোরিয়াল বলে দেখো, তার কোন কোন সাইটগুলোতে পরপর চ্যাপ্টার ওয়াইজ ভালোভাবে দেওয়া আছে, সেইগুলো তুমি পড়তে পারো। বা যদি তোমার মনে হয় হ্যাঁ এবার করে সার্চ করতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমি আরেকটা তোমাকে রাস্তা বলে দিচ্ছি। যেই টপিকটা পড়তে চাইছো, জাভা হোক, পাইথন হোক, ডিজিটাল মার্কেটিং হোক, সাইবার সিকিউরিটি হোক, যে কোনো টপিক, ঠিক আছে, তুমি যেই টপিকটার উপর পড়তে চাইছো তুমি সেই টপিকটা একটা বই কিনে নাও। ঠিক আছে, আচ্ছা, ভালো বই খারাপ বই দেখার দরকার নেই, তুমি মার্কেটের সব থেকে কম দামে যে বইটা পাবে সেই বইটা কিনে নেবে। ঠিক আছে, এবার যখনই কোনো বই পাবলিশ করে না, তারা কিন্তু অ্যাটলিস্ট চ্যাপ্টারগুলো ঠিকঠাক সাজানো থাকে যে কার পরে কি তোমাকে শিখতে হবে। তুমি সেই বইটা থেকে পড়ে যা বুঝলে, যেটা বুঝলে না ছেড়ে দাও। নেক্সট স্টেপ হচ্ছে, যেগুলো বুঝলে না, এবার তুমি ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে যাও, গিয়ে সেই টপিকটা ধরে সার্চ করো। ঠিক আছে, ধরো তুমি জাভা পড়েছো, জাভার মধ্যে তুমি ইনহেরিটেন্সটা বুঝতে পারো না, তুমি ইউটিউবে সার্চ করো যে ইনহেরিটেন্স ইন জাভা। এবার ওর মধ্যে থেকে তুমি 10টা ভিডিও দেখো, নিশ্চয়ই তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি মনে হয় যে না হচ্ছে না, প্রবলেম হচ্ছে, তাহলে ডেফিনেটলি তোমাকে তোমার লোকাল এরিয়াতে
দূরে কোথাও যেতাম না, তোমার লোকাল এরিয়াতে যে কম্পিউটার সেন্টারে ভালোভাবে অ্যাডভান্স জিনিসপত্র শেখায়। বেসিক কোর্স করলে কিন্তু এখনো হবে না, আমি আবার বলছি, এখন আর বেসিক কোর্স করলে কোনো লাভ নেই, তোমাকে অ্যাডভান্স কোর্স করতে হবে। তুমি তোমার আশেপাশে সেন্টারগুলোতে দেখো যে অ্যাডভান্স কোর্স কোথায় করাচ্ছে, চলে যাও সেখানে গিয়ে তুমি কোর্স করে চলে এসো। আর যদি বীরভূম বা মুর্শিদাবাদের স্টুডেন্ট হও বা বর্তমান থেকে যদি কেউ দেখছো, তাহলে তোমরা ডেফিনেটলি প্লেভিস টেকনোলজির সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের এখানেও অ্যাডভান্স কোর্স করানো হচ্ছে, বা আমাদের মতো আরো অন্যান্য সেন্টারও আছে বীরভূম, মুর্শিদাবাদ বা এগুলো। তোমরা যেখানে তোমাদের বাড়ির কাছে মনে হবে, যেখানে মনে হবে তোমার ফ্লেক্সিবল, যেখানে মনে হবে তোমার কাছে রিজনেবল প্রাইসে করানো হচ্ছে, তুমি সেই জায়গাতেই যাও। খালি কয়েকটা জিনিস দেখে নেবে এবার কোনো সেন্টারে যাওয়ার আগে। প্রথম জিনিস দেখবে যে টিচার তোমাকে করাবে তার কোয়ালিফিকেশন কি আছে। দেখা যাচ্ছে একজন ডিপ্লোমা পাস টিচার সে করাচ্ছে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে, সেটা করলে হবে না। যেমন আমাদের এখানে প্রত্যেকটা টিচার যারা অ্যাডভান্স কোর্স করাচ্ছে, অ্যাডভান্স প্রোগ্রামিং বলো বা যেগুলোই করাচ্ছে, তাদের কিন্তু মিনিমাম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টদেরকে একটু টিচারদের কোয়ালিফিকেশনটাও জেনে নিতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, তারা সার্টিফিকেটের উপর দেখে যে আমি এখান থেকে সার্টিফিকেট নেবো, সার্টিফিকেটটা ভ্যালিড হবে কিনা। আচ্ছা, এইখানেও আমি একটা কথা বলে দিই, তুমি যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে কোর্স করো, তোমার সার্টিফিকেট মোটামুটি সমস্ত সেন্টারের সার্টিফিকেট কিন্তু ভ্যালিড হয়, ঠিক আছে। কারণ উইদাউট গভর্নমেন্ট রেজিস্ট্রেশন কোনো সেন্টারই কোর্স করাতে পারে না। যখন সে বসে একটা কোর্স করাচ্ছে, নিশ্চয়ই তার রেজিস্ট্রেশন আছে। তুমি একবার তার রেজিস্ট্রেশন চেক করে নিতে পারো, যদি তাও ডাউট হয়, তাহলে কিন্তু যদি তার গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ঠিকঠাক থাকে, তাহলে ডেফিনেটলি কিন্তু তার সার্টিফিকেট যে কোনো জায়গাতে ভ্যালিড, ঠিক আছে। এমন নয় যে তোমাকে কোনো গভর্নমেন্ট সেন্টার থেকে গিয়েই করতে হবে, কারণ কি তুমি মেনলি তোমাকে কোয়ালিটিটা দেখতে হবে। যে টিচার পড়াচ্ছে তা সে তোমাকে করানোর মতো ক্যাপেবল কিনা। যেমন আমি যদি নিজের এক্সাম্পল দিই, আমি আমাদের সেন্টারে যে ক্লাসগুলো নিই, আমি নিজে মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছি, 10 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, তারপরে এখন আমি স্টুডেন্টদের ট্রেনিং দিচ্ছি। একজন টিচার যে তার নিজে গ্র্যাজুয়েশন করেছে জাস্ট, বা গ্র্যাজুয়েশন তাও ইঞ্জিনিয়ারিং লেভেলে নয়, গ্র্যাজুয়েশন হয়তো করেছে, কারণ ইঞ্জিনিয়ারিং অ্যাটলিস্ট বিটেক করা থাকলে বা এই টাইপের গ্র্যাজুয়েশন থাকলে ঠিক আছে, অ্যাকসেপ্টেবল, বিটেক বিসিএ করা থাকলে অ্যাকসেপ্টেবল। কিন্তু তার হয়তো করেছে জেনারেল একটা গ্র্যাজুয়েশন করেছে, সে বেসিক একটা কম্পিউটার কোর্স কোথাও করে নিছে, সে যদি এবার আজকের দিনে প্রোগ্রামিং শেখাতে আসে, সে তো সেভাবে করে করাতে পারবে না। তো স্টুডেন্টদের সবসময় উচিত যেই কম্পিউটার সেন্টারে যাচ্ছে শিখতে, সেখানে গিয়ে টিচারের কোয়ালিফিকেশনটা আগে চেক করে নেবো, তার এক্সপিরিয়েন্স চেক করো, তারপরে বাকি স্টুডেন্টদের রিভিউ নাও যে তারা কেমন ক্লাস করছে। আচ্ছা, রিভিউ নেওয়ার জন্য কিছুই না, তুমি গুগলে সার্চ করো, একটা সেন্টারে রিভিউ পেয়ে যাবে। তুমি এরকম রেফারেন্স নাও যে কার কাছ থেকে গিয়ে তুমি করতে, এগুলো খবর নিয়ে তুমি যাও, গিয়ে যদি তুমি শিখতে পারো, ডেফিনেটলি কিন্তু তোমার জন্য চাকরি আছে। যেমন আমি যদি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স বলি, আমাদের এই সেন্টারে এখনো অবধি যতজন বেরিয়েছে, মোটামুটি 90% ওপর স্টুডেন্টরা চাকরি পেয়ে গেছে। যেহেতু নিজেদেরকে আপগ্রেড করেছে, অ্যাডভান্স জিনিসপত্রগুলো শিখেছে, তারা কিন্তু আমার মনে হয় 90%-এর ওপর হবে নাম্বারটা, ঠিক আছে। আমার 90 to 95% হতে পারে, কারণ আমার জানা হাতে গোনা 3-4 জন স্টুডেন্ট হয়তো এরকম আছে যারা এখনো চাকরি পায়নি, কোর্স কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো চাকরি পায়নি, ঠিক আছে। আউট অফ আমার কারেন্টলি অ্যাবাভ 500 স্টুডেন্টস, তার মধ্যে 4 থেকে 5 জন, বাকিদের হয়তো আমি জানি না, এরকম আরো কিছু থাকতে পারে, সব নাম্বারটা মিলিয়েও হয়তো এরকম হতে পারে 5 to 10% ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এখনো চাকরি পায়নি। 90%-এর ওপর স্টুডেন্ট চাকরি পেয়ে গেছে মানে কিন্তু একটা ভালো জায়গা। আর এছাড়া আমি আরো একটা সাজেশন করবো, যারা চাকরি করছো তো ভালো কথা, যারা চাকরির দিকে যেতে চাইছো না, তারা ফ্রিল্যান্সিং করতে পারো, বিজনেস করতে পারো, তারও অপশন আমাদের কাছে আছে। আবার শুধু আমাদের কাছে না, আবার বলছি যে সবসময় যে আমাদের কাছে আসতে হবে, এসে কোর্স করতে হবে, তার কোনো মানে নেই। তুমি ফ্রিল্যান্সিং কিভাবে করবে, তুমি বিজনেস কিভাবে করবে, তুমি গিয়ে গুগলে সার্চ করো। স্যার, তাহলে যারা বিজনেস করতে চাইছে তাদের তো একটা হিউজ ফান্ডের দরকার, সেই ফান্ডটা যদি তারা না পায় তাহলে তারা বিজনেসটা করবে কি করে? আচ্ছা, এইটা কিন্তু আমাদের পুরোপুরি একটা ভুল ধারণা যে বিজনেস করতে গেলে একটা ফান্ড দরকার। হ্যাঁ, কিছুটা ক্ষেত্রে ডেফিনেটলি ঠিক, কারণ বিজনেস করতে গেলে তোমার কিছু ফান্ড দরকার, সেটা কি বিজনেস করছো তার উপর বেস করে।
যেমন তুমি যদি একটা জামা কাপড়ের শোরুম করতে চাও, ডেফিনেটলি তোমার ফান্ড লাগবে, তোমার একটা জায়গা নিতে হবে, তুমি জামা কাপড় কিনে স্টক করতে হবে, তারপর তুমি বিজনেস স্টার্ট করবে। কিন্তু আমি প্রথমে বললাম যে আমাদের অ্যাডভান্স জিনিসপত্রের উপর কাজ করতে হবে। আর এই ক্ষেত্রে তুমি আরেক নাম শুনেছো কিনা আমি জানি না, বুটস্ট্র্যাপ বিজনেস বলে এক টাইপের বিজনেস হয়। বুটস্ট্র্যাপ বিজনেস হচ্ছে সেই বিজনেসগুলো যেগুলো জিরো ক্যাপিটালে স্টার্ট হয়। ঠিক আছে, তোমার ইনিশিয়ালি কোনো ক্যাপিটাল লাগবে না। হ্যাঁ, জিরো বলতে একদম জিরো কখনোই হয় না, মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট ডেফিনেটলি থাকে, কিন্তু তোমাকে আলাদা করে ওই বিজনেসটা করার জন্য নতুন কিছু কিনতে হবে না। ঠিক আছে, যেরকম আমি কয়েকটা এক্সাম্পল দিই। আচ্ছা, সবার প্রথম আমার নিজের যে বিজনেসটা প্লেভিস টেকনোলজিস 2014-এ আমরা স্টার্ট করেছি, আমার কিন্তু বুটস্ট্র্যাপ বিজনেস একটা। তার কারণ আমি কোথাও থেকে আমি ফান্ড পাইনি, কোথাও থেকে আমি ফান্ড কালেক্টও করিনি, আমি জাস্ট বিজনেস স্টার্ট করেছি। কিভাবে? আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট দিয়ে। কি করতাম? আমি ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, আমার ল্যাপটপ ছিল, নিজের ল্যাপটপে বসে কিছু সফটওয়্যার বানিয়েছি, ক্লায়েন্টদের ডেলিভার করেছি, সেখান থেকে পেমেন্ট পেয়েছি, সেইখান থেকে আস্তে 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 করে ডেভেলপ করে করে আজকের দিনে আমাদের কিন্তু মোটামুটি খালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3খানা অফিস, 2টো কম্পিউটার সেন্টার, একটা তোমার ডেভেলপমেন্টের জায়গা। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু পুরোপুরি জিরো থেকে স্টার্ট করে। আর এখান থেকে যত কম্পিউটার দেখছো কেনা, যা রুম রয়েছে, সব কিছুই কিন্তু আমি জিরো ফান্ডিং থেকে স্টার্ট করে আস্তে আস্তে ফান্ড পেয়েছি, জিনিস কিনেছি, গ্রো করেছি। আচ্ছা, এবার ফান্ড কিভাবে অ্যালোকেট করবে বা কিভাবে ফান্ড ইউজ করবে সেগুলো আজকে ডিসকাস করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, তো আজকে আমি সেগুলো ডিসকাস করবো না, সেগুলো নিয়ে অন্য কখনো আমরা আরেকটা পডকাস্ট করতে পারি, যে বুটস্ট্র্যাপ বিজনেস লোকজন কিভাবে স্টার্ট করতে পারে, বা কি কি আইডিয়া হতে পারে, বা ফান্ডিং কিভাবে কালেক্ট করতে পারে যদি ফান্ড দরকারি পড়ে, আর ফান্ড পেলেও সেটা অ্যালোকেট করবে কিভাবে ইউজ করবে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা অন্য একটা সেশন করতে পারি। বা যাদের যাদের ইমিডিয়েট ইন্টারেস্ট যে বুটস্ট্র্যাপ বিজনেস কিভাবে কাজ করবে জানতে চাইছো, তোমরা গুগল করো, আর একবার জাস্ট চ্যাটজিপিটিতে বা জেমিনাইতে গিয়ে লেখো যে আমি বুটস্ট্র্যাপ বিজনেস করতে চাইছি, জিরো ইনভেস্টমেন্টে বিজনেস কিভাবে স্টার্ট করবো, তুমি প্রচুর আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা স্যার, যদি কেউ প্লেভিস টেকনোলজিতে ক্লাস করতে আসে তাহলে সে কিভাবে করতে আসে? দেখো, আমি আবার বলছি, এখানে কিন্তু আমি কোনো বিজনেস প্রমোশনের জন্য করছি না, কারণ হচ্ছে আমি চাইছি যে স্টুডেন্টরা কিভাবে ভালো করে করতে পারে, তারা কিভাবে গ্রো করতে পারে, এটাই মেন ফোকাস। তো আমি সবাইকে বলবো না যে প্লেভিস টেকনোলজিতে আসতে হবে, এখানে আসলে তারা শিখতে পাবে, অন্য কোথাও গেলে তারা শিখতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যদি কেউ আমাদের সেন্টারের আশেপাশে আছে, যেমন আমাদের কিন্তু শুধু বোলপুরে সেন্টার হলেও সিউড়ি বা বর্ধমান থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট আসে, সাঁইথিয়া মল্লারপুর থেকে তো আছেই। ঠিক আছে, ইভেন মুর্শিদাবাদের ওইদিকে বহরমপুর থেকে প্রচুর স্টুডেন্ট আসে মুর্শিদাবাদ ব্রাঞ্চে। তো সেই জন্য যারা চাইছে ডেফিনেটলি আমাদের কাছে আসতে পারে। তো তার জন্য আমাদের গুগলে গিয়ে সার্চ করলে আমাদের সেন্টার পেয়ে যাবে, প্লেভিস টেকনোলজিস বলে গুগলে সার্চ করতে হবে খালি। আমাদের একটা সেন্টার হচ্ছে বোলপুরে, আর একটা সেন্টার হচ্ছে রামনগরে, যেটা মুর্শিদাবাদে এখন রয়েছে। তো তাদের নিয়ারেস্ট সেন্টার যেখানে রয়েছে সেখানে আসতে পারে। আবার আমি বলছি যে তারা কিন্তু আমাদের এখানেই না আসতে হবে তার কোনো মানে নেই, তারা আশেপাশে অন্যান্য সেন্টারও দেখতে পারে, যেখানে মনে হবে যে না হ্যাঁ এখানে অ্যাডভান্স জিনিসপত্র শেখায়, তাদের কাছে এলিজিবল টিচার্স আছে শেখানোর জন্য, সেই স্টুডেন্টরা সেখানেই যায়। আর যদি তার কাছে একদমই টাকা পয়সা না থাকে, ফান্ড না থাকে, শেখার মতন টাইম না থাকে, তাহলে সে অনলাইনে করুক। আর এছাড়াও আমাদের সেন্টারের নাম্বারও কিন্তু আমাদের স্ক্রিনের নিচে আমি দিয়ে রাখবো, শেয়ার করে রাখবো। আরও একটা জিনিস আমি শেয়ার করে দেবো স্টুডেন্টদের সুবিধার জন্য, কিছু ভালো ভালো বইয়ের নাম আমি কিছু অ্যাডভান্স টপিকের ওপর, সেগুলো আমি এই ভিডিওর সাথে আমি শেয়ার করে দেবো। স্টুডেন্টরা চাইলে সেই বইগুলো ফলো করতে পারে, বা নিজেদের মতো ইচ্ছা মতো যা খুশি, কিন্তু অ্যাডভান্স টেকনোলজি জানতে হবে আর নিজেদেরকে আপগ্রেড করতে হবে। আচ্ছা স্যার, স্টুডেন্টদের কি যে আপনি যে বললেন অ্যাডভান্স কোর্সগুলো, সেগুলো কি করতেই হবে বা এগুলো খুব দরকার কি? দেখো, আমি প্রথমে একটু আগেই বলেছিলাম যে বেশ কিছু বড় বড় কোম্পানিও আছে যারা নিজেদেরকে আপগ্রেড করেনি বলে কিন্তু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো আমাদেরকে কী করতে হবে, কিন্তু স্টুডেন্টদেরকেও সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। যেমন এখন অটোমেশন হচ্ছে চারিদিকে, তো কোনো স্টুডেন্ট যদি অটোমেশন না শেখে তাহলে সে চাকরি পাবে না।
যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই এবার, যে কোম্পানিগুলোর কথা আমি বলেছিলাম, যেমন নোকিয়া কোম্পানির নাম সবাই শুনেছে। নোকিয়া কোম্পানি একটা টাইমে একটা হিউজ মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল, যার কোনো কম্পিটিশনই ছিল না, ঠিক আছে। তারা কি হতো, তারা বেসিক্যালি কিপ্যাড ফোন বানাতো, ঠিক আছে। তো তখন অ্যান্ড্রয়েড আসেনি মার্কেটে, আর আমরা তখন মোবাইল কিনতে গিয়ে ডাইরেক্ট দোকানে গিয়ে বলতাম যে আমার নোকিয়া 1600 দরকার, নোকিয়া 1100 দরকার, নোকিয়া 3600 দরকার, মডেল নাম্বার বলে দিতাম, আমার ওই ফোনটাই দরকার। এই লেভেলে পপুলার কোম্পানি ছিল। আজকে আমরা দোকানে গিয়ে আমরা বলি যে আচ্ছা কোন মোবাইলটা ভালো আছে দেখান তো, 10টা মোবাইল থেকে একটা কিনি, 10টা কোম্পানির মোবাইল সামনে চলে আসে। আগে সেই সময়টা ছিল যে গিয়ে নোকিয়া ছাড়া অন্য কোনো অপশনই নেই, গিয়ে বলতাম আমার নোকিয়ার এই ফোনটা দরকার, কোনো দেখা দেখি কিছু গল্পই নেই। এই লেভেলে পপুলারিটি ছিল কোম্পানিটার। আজকের দিনে দেখো এত কোম্পানি, স্যামসাং আছে, রিয়েলমি আছে, অপো আছে, ভিভো আছে, প্রচুর কোম্পানি, কিন্তু এর মাঝে দেখো নোকিয়া নেই। কেন নেই? কারণ হচ্ছে যখন সেই কিপ্যাড ফোন থেকে আমাদের ট্রান্সমিশনটা হলো অ্যান্ড্রয়েড ফোনে, তখন কিন্তু নোকিয়া নিজেকে আপগ্রেড করতে পারলো না। তার জন্য দেখো নোকিয়ার মধ্যে এত বড় কোম্পানিও কিন্তু আজকে বন্ধ হয়ে গেল। আচ্ছা আরো এক্সাম্পল দিচ্ছি, তোমরা কোডাক কোম্পানির নাম শুনেছো? কোডাক যেটা ক্যামেরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল একটা টাইমে, তখন শুধুমাত্র কোডাকেরই ক্যামেরা পাওয়া যেত, আর কোনো ক্যামেরা কোম্পানি ছিল না, মার্কেটে একজনই প্লেয়ার। তখন তারা কি করতো, ওই রিলে ফটো বানাবে, মানে ফটো রিল ভরতে হতো, ফটো রিল ভরে ওই নেগেটিভে ফটো উঠতো, ঠিক আছে, যেগুলো পরে দোকানে গিয়ে ওয়াশ করাতে হতো। ওইখান থেকে একটা ট্রেন্ড এলো, যখন কি হলো, টেকনোলজি শিফট হলো। কি শিফট হলো? তখন রিলের মধ্যে ফটো উঠতো, এখন মেমোরি কার্ডে ফটো উঠবে। রিলে তখন 36টা করে রিল পাওয়া যেত, তাহলে তখন আমাদের ওই একটা করে রিল কিনতে হতো, একটা রিল কিনলে 36টাই ফটো উঠতো, লিমিটেড ছিল। সেখান থেকে টেকনোলজি শিফট হলো কি, এখন মেমোরি কার্ডের মধ্যে রেকর্ডিং হয়। এই যেমন এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, এই যে ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, এটাও একটা কিন্তু ডিজিটাল ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, যে এখানে কিন্তু আনলিমিটেড মেমোরি মোটামুটি, যে আমার 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও করলেও কিন্তু আমার কোনো কাট হবে না, কিন্তু ওখানে লিমিটেড ছিল। ভিডিও তো হতোই না, স্টিল ফটো 36টার বেশি হবে না, আর ভিডিও ক্যামেরা আলাদা ছিল, সেগুলো আলাদা। কিন্তু সেইখান থেকে যখন ট্রেন্ডটা চেঞ্জ হলো, যে আমাদের নেগেটিভ থেকে চেঞ্জ হয়ে মেমোরি কার্ডে শিফট হলো, তখন দেখো সমস্ত বড় বড় ছোট ছোট যেরকম ক্যামেরার কোম্পানি ছিল তারা বড় হয়ে গেল অনেক, কিন্তু কোডাক কিন্তু আর ওই জায়গাটাকে চেঞ্জ করতে পারলো না। যার জন্য আজকের দিনে কোডাক একটা বড় কোম্পানি হওয়া সত্ত্বেও কোডাকের আর কোনো ক্যামেরা ম্যানুফ্যাকচারিং সেই লেভেল আর নেই বললেই চলে। তো এরকম প্রচুর এক্সাম্পল আছে। তো ঠিক সেরকম এখনো কিন্তু টেকনোলজি শিফট হয়েছে। কি টেকনোলজি যারা চলছিল, বেসিক কম্পিউটার জানতে হচ্ছিল, সেখান থেকে এখন শিফট হয়ে অটোমেশনের দিকে যাচ্ছে। এখন যদি স্টুডেন্টরা সেদিকে না যায়, তারাও এখনো বেসিক, কারণ বেসিক কম্পিউটারের চাকরি নেই, তো চাকরি রয়েছে অটোমেশনের দিকে, অ্যাডভান্স কম্পিউটারের দিকে। তারা যদি এই জায়গাগুলো না শিখতে পারে, তাহলে কিন্তু তাদের আর চাকরি থাকছে না। এখনো তাও তারা চাকরি পাচ্ছে, কিন্তু আমার মনে হয় আর 5-10 বছর পর থেকে আর এই বেসিক কম্পিউটার বা এগুলোর কোনো দরকারই থাকবে না। সব তো এআই করে দিচ্ছে। তোমাকে কিছু টাইপ করতে হবে, এআই করে দেবে। তুমি মুখে বলবে, সব টাইপ হয়ে যাবে। তুমি কি করতে হবে বলবে, এআই তোমার কাজ করে দেবে। তোমাকে কিছু করতেই হচ্ছে না। তাহলে আমাদের কি অটোমেশন ফিল্ডের উপর কিন্তু তোমাকে কাজ করতেই হবে আজকের দিনের যা ট্রেন্ড আসছে। আচ্ছা স্যার, আজকে আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলো। আশা করছি আপনারাও অনেক কিছু জানতে পেরেছেন। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, কিংবা প্লেভিস টেকনোলজিসের যে নাম্বার দেওয়া আছে তার সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।